2014 থেকে 24 পর্যন্ত বিতর্কিত 3 নির্বাচনে সিইসি, ইসি ও সচিবদের ভূমিকা তদন্তে যোগ্য লোকের খোঁজে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ভোটের অধিকার হরণকারীদের বিচার করতেই তদন্ত কমিটি করা হচ্ছে। একজন বিশেষজ্ঞের অভিমত, ওই নির্বাচনগুলো নিয়ে যেসব দুর্নীতি হয়েছে তাও খুঁজে বের করতে হবে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। নিকট অতীতে নির্বাচনের সর্বনাশের শুরু 2014 সাল থেকে। সে নির্বাচনে ভোটের আগেই সরকার গঠনের জন্য 150-এর বেশি সংসদ সদস্য নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমনকি নির্বাচন বর্জন করলেও জোর করে এরশাদের জাতীয় পার্টিকে ভোটে অংশ নিয়েছেন বলে দেখানো হয়। বিরোধী দল বিএনপি ও তার জোট সঙ্গীরা সে নির্বাচন বয়কট করে। 2018 নির্বাচনে বিএনপি এলেও লেভেল প্লেইং ফিল্ড না থাকা, কমিশন ও প্রশাসনের পক্ষপাত আচরণের ফলে নির্বাচনের আগেই তা প্রত্যাখ্যান করে দলটি। ভোট গ্রহণের আগের রাতে ব্যালট বক্স ভরে রাখে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সবশেষ 2024-এর নির্বাচনে দেশ দেখে আমি আর ডামির নির্বাচন। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় নির্বাচনে অভিযোগ আছে দেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়ার। বলা চলে, এরপর থেকেই পতনের কাউন্টডাউন শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার। এসব নির্বাচনে ইসি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দায়িত্বে অবহেলা ছিল চোখে পড়ার মতো। দিনের আলোয় নির্লজ্জভাবে সরকারের পক্ষে অবস্থান নেয় তারা, এমনটাও মনে করেন বিশ্লেষকরা। এসব নির্বাচন নিয়ে এবার তদন্ত করবে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরপর তিনটা ফেক ইলেকশন করলো, কন্ট্রোভার্সিয়াল, ভয়ানক রকমের একটা মানুষের অধিকার কেড়ে নিল, সেই বিষয়টা ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করার জন্য কোয়ালিফাইড লোক কারা এই জিনিসগুলো জানবেন, যারা এমন লোকগুলোকে এই কমিটিতে রাখা হবে যারা ইলেকশন কমিশনের কাজগুলো জানেন। ন্যাশনাল ইলেকশনই তো আর হয়নি, এছাড়া অন্যান্য ইলেকশনও হয়েছে, মানে সব ইলেকশনগুলোই ম্যানিপুলেট হয়েছে, রিগড হয়েছে। এরা কিভাবে হলো সেটা আমরা খুঁজে বের করবো এবং এটা ইনভেস্টিগেশনটা খুবই সিরিয়াসলি করা হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে 2018, 14 ও 24-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করেন, শুধু অনিয়মই নয়, বরং কর্মকর্তারা মেতেছিলেন দুর্নীতির মহোৎসবে। অভিযোগ মানুষ দিয়েছে, অভিযোগগুলোর কোনো তদন্ত হয়নি, কোনো কাজ হয়নি। এগুলো অনেকগুলো কেনাকাটা হয়েছে যেগুলো জবাবদিহিতা নেই। আবার হচ্ছে নির্বাচনের সময় বিভিন্ন অফিসারদের, নির্বাচন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে সেটার জাস্টিফিকেশান নেই। হ্যাঁ, এবং নির্বাচন কমিশনের নিজেরা লোকরা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণের সম্মানে নিয়েছে, এটাও এক্সরবিটেন্ট একটা ফিগার। তো সুতরাং এখন যদি একটা কমিটি হয়, এগুলো সব খতিয়ে দেখা হয়, এটা ভালো কথা, এটা করা উচিত। এর ফলে কমিশনেও কাজের জবাবদিহি থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন, এই কমিশনের লোকদের তো অনেক স্বচ্ছ হওয়া লাগবে। এর আগে সোমবার 2014 থেকে 24 নির্বাচনে সিইসি, ইসি ও সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। ৭০ অনুচ্ছেদ সহ কয়েকটি বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরও জানান, ৭০ অনুচ্ছেদ সংস্কারের ফলে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে যে কোনো বিলের বিষয়ে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সদস্যরা। তবে যুদ্ধাবস্থা ও জাতীয় নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের ভোট দিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে তারা তাদের ইশতেহারে তা যুক্ত করবে এবং ক্ষমতায় গেলে এই ইস্যুতে সংস্কার করতে পারবে। এর বাইরে 4টি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে আসবে, সংসদে নারী আসন 100 হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান প্রক্রিয়া পরিবর্তনের সুপারিশে সব দল একমত হয়েছে। তবে সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে এনসিপি। আস্থা বিল, অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন। দ্বিতীয় যেটা, যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে 4টি কমিটি, জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে। আমাদের দলের প্রস্তাব
এবং আরও অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা 50। আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100 উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয়, মনোনয়নটা হয়, সেই প্রক্রিয়াতে সেটা হবে। যদি তলা থেকে আমাদের বিচারক নিয়োগের নীতিমালা এখানে তৈরি হয়, যে প্রস্তাব তারা ইতিমধ্যে আছে কিন্তু সেটা আজকে আলোচিত হয়নি, আমরা এই সমন্বিত আলোচনার উপর নির্ভর করেই বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটিকে আগামী দিনে সুস্পষ্ট করার পক্ষে। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারে গতি আনতে কাজ শুরু করল দ্বিতীয় ট্রাইব্যুনাল। বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম মঙ্গলবার এজলাসে বলেন, কোনো হামলা বা গুলির ভয় দেখিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। এদিকে শেখ হাসিনাকে ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুরুর মধ্য দিয়ে গত বছর 17 ডিসেম্বর কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড সহ বেশ কিছু মামলা জমা পড়েছে ট্রাইব্যুনাল 1-এ। এই বিচার কাজে গতি আনতে এবার কার্যক্রম শুরু করল দ্বিতীয় ট্রাইব্যুনাল। কার্যক্রম শুরুর দিনে ট্রাইব্যুনালের 3 বিচারপতিকে প্রথমে সম্বর্ধনা দেন আইনজীবীরা। চিফ প্রসিকিউটর আশা করেন গুম খুনের সংস্কৃতি বন্ধে ন্যায় বিচার নিশ্চিত করবে আদালত। যেগুলোকে আমরা এর মধ্যে চিন্তা করে দেখব, যেগুলোকে এখানে দেওয়ার মতো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, আর যেগুলো সামনে আসবে সেগুলোর অনেকগুলোই হয়তো এখানেই দায়ের করব, যাতে করে ট্রান্সফারের ঝামেলায় যেতে না হয়। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। সম্বর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, হুমকি ভয়ের ঊর্ধ্বে থেকে অপরাধের বিচার করবেন তারা। পরে এই নিয়ে কথা বলেন আইনজীবীরা। এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয়, ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন, এটাই বলেছি। এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধীর মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল 1। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10 ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। সৈকত সাদিক, 71, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ও ইরানের পরস্পরের উপর হামলা গড়িয়েছে 5ম দিনে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে মোসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলা করেছে ইরান। এদিকে তেহরান ত্যাগ করার জন্য ইরানের নাগরিকদের প্রতি সতর্ক বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে, নেই থামার কোনো লক্ষণ। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার কথা জানিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবার দ্রুত তেহরান খালি করা উচিত। ট্রাম্পের এই পোস্টের কিছু পরই তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে।
এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইসরায়েলের তেল আবিব, মধ্য ইসরায়েল সঙ্গে আশদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা বোমা শেল্টার কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন থেকে একদিন আগে বেরিয়ে যান। এদিকে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর করা এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ম্যাক্রো ভুল করে বলেছেন। তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে G7 ছাড়েননি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা যা প্রয়োজন তাই করছি। খামেনিকে সরিয়ে দিলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিটস। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতি আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। আরও জানান, এদের মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে কূটনীতিক সহ দূতাবাসের ৪০ জন কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা বিভিন্নভাবে রিলোকেশনের জন্য যে মানে একটা বেশ বড় অ্যামাউন্টের দরকার পড়বে, সেই টাকাটা এডিশনাল টাকাটা পাঠানোর চেষ্টা করছি। আর ওখানে আমাদের যে ফান্ড আছে সেটাতে অলরেডি রিলোকেশন শুরু হয়ে গেছে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এদিন এক কার্গো LNG কেনার অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন শারমিন নীরা। ইরান ইসরায়েলের যুদ্ধের আঁচ যেন লাগতে শুরু করেছে গোটা বিশ্বে। বিশেষ করে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়তে পারে। বৈশ্বিক সরবরাহের প্রায় 20% অর্থাৎ প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয় এই পথে। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি আনা হয় মূলত হরমুজ প্রণালী দিয়েই। ফলে এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ঝটকায় বাড়ার শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ বিষয়ে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা LNG প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো তো ওই প্রাইসে আমরা পাবো। ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। বৈঠকে 612 কোটি 54 লাখ টাকার স্পট মার্কেট থেকে এক কার্গো LNG আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধ চলতে থাকলে বিকল্প ভাবার বিষয়েও কাজ চলছে। বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো LNGর উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আছে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানান অর্থ উপদেষ্টা।
শারমিন নীরা, ৭১, ঢাকা। লন্ডনের বৈঠককে প্রশ্নবিদ্ধ করলে সামনের চলার পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ আরও জানান, জাতির জন্য ইতিবাচক এই বৈঠক ধরেই সব সমস্যা সমাধানে পৌঁছতে হবে। আমির খসরু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে ইসির সাথে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। বলেন, ইশরাক হোসেনের মেয়র ও শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের উপর নজর রাখছে বিএনপি। এ সময় ইশরাক হোসেনের শপথ পড়ানোর ইস্যুতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে যেন জরুরি সেবা বন্ধ না হয় সেজন্য দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দেন তিনি। এদিকে মঙ্গলবারও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। বন্ধ ছিল নগর ভবনের সকল কার্যক্রম। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। তাদের দাবি, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দিতে হবে। একজন নাবালক উপদেষ্টা, ওনার জানার বোঝার ক্ষেত্রে ওনাকে আরও পড়াশোনা করতে হবে, তারপরে ওনাকে কথা বলতে হবে। কারণ হলো উনি তো বললেই হবে না যে সময় চলে গেছে। আদালত যে রায় দিয়েছে, আদালতকে অবমাননার জন্য ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে জনগণ। দুপুরে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন জানান, শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না তিনি। যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। আন্দোলনের ডে 1 থেকে 1 সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, জরুরি সেবা চালু ছিল। এই সময় স্থানীয় সরকারের উপদেষ্টার সমালোচনায় ইশরাক বলেন, তিনি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে নগরবাসীকে সংকটে ফেলেছেন। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। এদিকে মঙ্গলবারও নগর ভবনের মিলনায়তনে কর্পোরেশনের ৭০টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধনে মতবিনিময় সভা করেছেন ইশরাক হোসেন। সাজিদ সরকার, ৭১, ঢাকা। এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬শে জুন। এই পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। সকালে তারা সমবেত হয়ে জানায়, পরীক্ষায় তারা অংশ নেবে, তবে কিছু শর্ত আছে। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি এবং ক্যালকুলেটর ব্যবহার না করতে বোর্ডের নির্দেশনা শিথিল করার দাবি জানান শিক্ষার্থীরা। এই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ হয়েছে। সবুজ মাহমুদের প্রতিবেদন। এইচএসসি পরীক্ষার শুরু বাকি আছে 9 দিন। বোর্ড প্রস্তুতি সম্পন্ন করেছে, শিক্ষার্থীরাও নিচ্ছে প্রস্তুতি। চলতি বছরের পরীক্ষায় অংশ নিতে 12.5 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে। পরীক্ষা পেছানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজধানীসহ দেশ জুড়ে গেল কয়েকদিন ধরেই একদল শিক্ষার্থী আন্দোলন করছে। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবে একই দাবিতে জড়ো হয়েছিল একদল শিক্ষার্থী। আমার ওইখানে ট্রাফিকের কাজ করা লাগছে আন্দোলন শেষে, তারপরে হচ্ছে দেশের যে পরিষ্কার পরিচ্ছন্ন ওইসব কাজ করা লাগছে, তারপরে হচ্ছে বন্যা পরিস্থিতি, তারপরে হচ্ছে গিয়ে এখন যে করোনা ভাইরাসের প্রকোপ,
এই প্রকোপের মধ্যে আমরা কেউ আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাতে চাচ্ছি না। আর তার মধ্যে এই যে একটা গ্রুপ, এই গ্রুপ আইসা আমাদের মানে আন্দোলনে বাধা দিচ্ছে, ওদের কথা হচ্ছে পরীক্ষা যথাসময়ে শুরু হোক এমন একদল শিক্ষার্থীও জড়ো হয়েছিলেন সায়েন্স ল্যাবে। তারা পেছানোর দাবি করা শিক্ষার্থীদের উপর চড়াও হন। প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে যে পরীক্ষা পিছানোর কথা, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আমরা চাই 26 তারিখে পরীক্ষা হোক। এমন পরিস্থিতিতে সমবেত অবস্থান কিছু সময় অব্যাহত রেখে বোর্ডের কিছু শর্ত শিথিল করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। আমরা তো হলে নকল সরবরাহ করতে বলিনি, আমরা বন্ধু বান্ধব কোঅপারেশন যাচ্ছি। যদি 3 ফুট দূরত্ব হয় কোঅপারেশন তো হবে না, এই পরীক্ষা খারাপ হবে। অনেকের ক্ষেত্রে হয়তো আমার এই প্লাস মিস যেতে পারে, কিন্তু এমন আছে যাতে ফেল করতে পারে। আগের যে নিয়মগুলো হঠাৎ করে দেওয়া হয়েছে আমাদের পরীক্ষার 1 মাস আগে, সেগুলো যাতে চেঞ্জ করে দেয়, আগের নিয়মে যাতে পরীক্ষা হোক। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক বলেন তিনি। পরীক্ষার ডিস্টেন্স মেনটেন করলে তার সমস্যা কি? সে কি ঘন সন্নিবিষ্ট হয়ে পরীক্ষা দেখাদেখি করে লিখতে যায়? এটা তো তার চাওয়া উচিত না। তো এটা তো তারা এইরকম দাবি করার মতো বা আন্দোলন করে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তো করোনা হয়নি। পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে শিক্ষার্থীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। বরিশাল, খুলনা বিভাগ সহ দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা জেলায়। এখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২,০০০। সোমবার রাতে বরগুনায় বাদল নামে এক কৃষক এবং বরিশালে জয়নাল নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর বরগুনায় ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৬। হঠাৎ করেই ডেঙ্গুর সংক্রমণের কারণ চিহ্নিত না করা গেলেও চিকিৎসকরা বলছেন এর জন্য দায়ী সবার অসচেতনতা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় বরিশাল মেডিকেলে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা বা মেঝেতে। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগ এসেছেন বরগুনা থেকে। আমরা এখন সুস্থ আছি মোটামুটি, প্লাটিনামটা কম। ভাড়াটিয়ার 3 বাসায় হয়েছে, মানে 3 জনের হয়েছে। আমার এরপরে যে আমার বোনের হয়েছে, আমার বোনের মেয়ে হয়েছে। এই মাত্রায় ডেঙ্গু বাড়ার কারণ এখনো চিহ্নিত করতে পারেননি চিকিৎসকরা। তবে প্রাথমিকভাবে তারা জানান মানুষের অসচেতনতাই অনেকাংশেই কারণ। একটু নিজেদের নিরাপদে চলা উচিত। যেমন এই আন্টিরা কয়েল ধরে রাখছে, ওনার মশারির ভিতরে রাখা লাগতো আর কি, বুঝছেন, কারণ ওনার কাছ থেকে আরো 5 জনও ছড়াইতে পারে। বরগুনা জেনারেল হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছে বহু ডেঙ্গু আক্রান্ত রোগী। আক্রান্তদের বেশিরভাগই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সঙ্গে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। পটুয়াখালীতে 24 ঘন্টায় নতুন 18 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন ভর্তি আছে। শুক্রবার অসুস্থ হয়েছে, মঙ্গলবারে শরীর ব্যথা এবং মাথা ব্যথা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় চাই সম্মিলিত সচেতনতা। এই পানি যেন জমে না থাকে এটা খেয়াল রাখতে হবে। মানে এমন কোনো কন্টেনার ওখানে রাখা যাবে না যে দীর্ঘদিন জমে থাকতে পারে। আর পানিগুলো দ্রুত ডিসপোজ করতে হবে, আর মশারি ইউজ করতে হবে। ঝালুকাঠিতেও জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। পরশুদিনকে জ্বর আসছে, তো কালকে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। খুলনা বিভাগে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 10 জন রোগী। যেখানে পানি জমে থাকতে পারে এই ধরনের কোনো কিছু যেন আমরা না রাখি, বা এগুলো থাকলে যেন আমরা পরিষ্কার করে ফেলি। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। গত 1 মাসে গ্রামের 4 জনের মৃত্যুর পর এ ঘোষণা দেওয়া হয়। আব্দুল আল মামুন, ৭১। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর।